ভাইজ্যাক সিরিজের পর আজ বেশ কিছুদিন পর তোমাদের কাছে ফিরে এলাম। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফারাইট। আজ একটা নতুন ব্লগ। আজকে যাচ্ছি একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে, দাঁতনের কাছে সরসংখ্যা লেক। এটা সাধারণ কোনো লেক নয়। লোককথায় মনে করা হয় এখানে একসময় গৌড়রাজ শশাঙ্ক পা রেখেছিলেন, যিনি বাংলার ইতিহাসের প্রথম স্বীকৃত রাজা। তার শাসনকাল, যুদ্ধ, কাহিনী সবকিছুই আজ সময়ের ধুলোয় ঢেকে গেছে, কিন্তু প্রকৃতি আজ সেই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে সরসংখ্যার নীল জলের মধ্যে। এই লেকের চারপাশে দাঁড়ালে মনে হয় ইতিহাস নিঃশব্দে কথা বলছে। এখানে হাওয়ার সাথে মিশে আসে প্রাচীন দিনের রহস্য, আর সেই নীরবটুকু অনুভব করতেই আমরা বেরিয়ে পড়েছি। এখনও সূর্যোদয় হয়নি, তো ওখানে পৌঁছতে মোটামুটি সকাল হয়ে যাবে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরে আসবো, এই আর কি। তো দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। চলো তাহলে রওনা হই সরসংখ্যা লেকের পথে। দেখে আসি ইতিহাস কিভাবে আমাদের পাশেই লুকিয়ে আছে। ইতিহাসের মাটির একটা আলাদা গন্ধ আছে। একটা জায়গা যত পুরনো হয়, তার নীরবতা, তার গল্প আর তার ছায়াগুলো তত গভীর হয়ে ওঠে। প্রতিটা পথ, প্রতিটা ইট হয়তো শত শত বছর আগে অন্য কারো পদচিহ্ন দেখেছে। সেই গল্পগুলোকে ছুঁয়ে দেখার জন্যই আমার ভ্রমণ, আমার এই সাফারাইড। ভোর ভোর বেরিয়ে পড়েছি, এখনো পুরো আলো বেরোয়নি। রাস্তাটা দেখলেই বোঝা যায় সকালে একটা অন্যরকম শান্তি আছে। চারদিকেই নরম নরম হাওয়া, মানুষজন প্রায় নেই, গাড়ির সাউন্ড নেই। মনে হয় পুরো পৃথিবীটা যেন ঘুমোচ্ছে আর আমি একা রাস্তায়। বার্কবেন চালাতে চালাতে এই ভোরের সময়টা আমার আলাদা লাগে, যেন মাথার ভেতরে সব চাপ, সব টেনশন একটু একটু করে গলে যাচ্ছে। যেদিন ভোর ভোর বেরোই না, সেদিন আর মন খারাপ লাগে না। এই ঠান্ডা হাওয়াটা বুকের ভেতরে নিতে পারলে দিনের অর্ধেক ক্লান্তি আগে থেকেই কেটে যায়। বার্কব্যানটা এই সময় চালাতে খুব ভালো লাগে। ইঞ্জিনটা ঠান্ডা হাওয়ার সাথে মিক্স হয়ে একদম স্মুথ চলে। রাস্তাও ফাঁকা, তাই রাইড করাটা রাইডিং বলে মনে হয়, যেন নিজের জন্যই একটা ছোট্ট সময় পেয়ে গেলাম। এই ভোরবেলা বেরোলেই মনে হয় আজকের দিনটা আমার। কেউ ডিস্টার্ব করছে না, কেউ চাপ দিচ্ছে না, শুধু আমি, রাস্তা আর উঠতে থাকা সূর্য। দেখো একটু একটু করে আলো ফুটছে, সূর্য হালকা হালকা উঠতে শুরু করেছে আর তার আলো রাস্তায় পড়তে শুরু করেছে। সকালের এই প্রথম আলোটা একটা আলাদা মায়া আছে। রোদটা নরম, চোখে লাগে না, শরীরের উপর পড়লে একটা উষ্ণতা দেয়। মনে হয় যাই হোক, দিনটা ভালো যাবে। আর এই সময়টাতে রাইডিং করতে করতে মনে হয় যেন সূর্যটা আমার সাথে সাথে উঠছে। যদি ওই সর্ষে ক্ষেত থাকতো, তার উপরে এই হালকা আলো পড়তো, তাহলে কি সুন্দর লাগতো, কি বলে বোঝানো যায় না। আসলে সানরাইজ দেখার মজা এই লাইভ রাস্তায়। হঠাৎ মনে একটা শান্তি নেমে আসে। যত টেনশন, যত স্ট্রেস সব মনে হয় একটু দূরে ঠেলে দিয়েছে এই আলোর প্রথম ছোঁয়া। এই সময়টা সত্যিই আমার ফেভারিট ভাই। অফিসের আগে যেমন একটা রাইড করলে মাথা ফ্রেশ হয়ে যায়, দেখো না চারদিকে এত শান্ত, মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা রিসেট হচ্ছে। রোদ বাড়ার আগে একটু দূর পর্যন্ত যেতে পারলে ভালো হয়। যতদিন রাইড করব, সানরাইজ দেখে বেরোনোর মজাই আলাদা। সব রাইডই যেন ব্লেসড মনে হয়। সরসংখ্যা দিঘি। বাঙালির লোককথা অনুযায়ী রাজা শশাঙ্কের নির্দেশে এই দিঘিটি খনন করা হয়েছিল। বর্তমান পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাছেই অবস্থিত এই বিশাল দিঘি। এর পরিমাপ প্রায় 140 একরেরও বেশি, যা মোট 80টা ফুটবল মাঠের প্রায় সমান। শশাঙ্ক শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি আর বাংলা অঞ্চলের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদকে একত্র করে সুবিশাল গৌড় রাজ্য গড়ে তোলেন। ঐতিহাসিকদের মতে তিনি 593 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন।
তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। তার সময় দুটি লিপি পাওয়া যায়, একটি মেদিনীপুর থেকে পাওয়া গেছে, আর একটাতে তারিখ ছিল না, ওই এগরার কাছাকাছি কোনো একটা জায়গা থেকে পাওয়া গেছে। গুপ্তদের পতন আর শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে, এগুলো লিপি থেকেই জানা যায়। আর শশাঙ্কই প্রথম বঙ্গাব্দ চালু করেন, তিনি সিংহাসনে আরোহণ করে তিনি প্রথম বঙ্গাব্দ চালু করেন। বাংলা ক্যালেন্ডার তৈরির কৃতিত্ব কিন্তু ওই শশাঙ্কের। তার সিংহাসনে আরোহণের দিন থেকেই গণনা শুরু হয় বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ। শশাঙ্ক বা শশাঙ্কদেব নামটি এসেছে সংস্কৃত থেকে, যা চাঁদের আরেকটি নাম। হিন্দুদের দেবতা শিব, তার মাথায় চাঁদ থাকে, তাই তার নামও শশাঙ্ক শেখর। শশাঙ্কের প্রথম উল্লেখ পাওয়া যায় মগধ রাজ্যের রোহতাস নামক একটা ছোট্ট শহর ছিল, ওখানে সপ্তম শতকের একটা পাহাড়ি দুর্গে। ওখানে শিলমোহরে খোদাই করে লেখা ছিল মহাসামন্ত শশাঙ্কদেব। ইতিহাসবিদদের ধারণা শশাঙ্ক গুপ্ত সাম্রাজ্যের রাজা মহাসেনগুপ্তের অধীনে সামন্ত হিসেবে রাজ্য শাসন করতেন। চলো, কাছাকাছি চলে এসেছি, এবারে ওখানে পৌঁছে কথা বলছি। এই হচ্ছে সরসংখ্যা দিঘি, বর্তমানে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে অবস্থিত। দাঁতন স্টেশন থেকে 4.5 কিলোমিটার দূরে, আর হাইওয়ে থেকে লেফট সাইডে টার্ন নিয়ে প্রায় 4 কিলোমিটার মতন। বাঙালির লোককথা অনুযায়ী রাজা শশাঙ্কের নির্দেশে দিঘিটি খনন করা হয়েছিল। এই দিঘির পরিমাপ 140 একরেরও বেশি, আর এই দিঘির চারপাশ জুড়ে প্রায় 28টা মতো পুকুর আছে। চারপাশে আছে সবুজ আর সবুজ। পাশে মা কালীর মন্দিরও আছে। ডান দিকের পুকুরটা হচ্ছে পাণ্ডব ঘাট। পাণ্ডবরা নাকি এখানে বিরাট রাজ্যে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। লোকাল লোকজনের কাছে জানা যায় শশাঙ্ক একবার তার মায়ের সাথে পবিত্র তীর্থযাত্রা যাচ্ছিলেন এবং দাঁতনের কাছে জমুপতি গ্রামে সাময়িকভাবে একটা শিবির স্থাপন করেছিলেন। তো সেখানে তার মা স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন। স্থানীয়দের তীব্র জলের অভাব তিনি অনুভব করেছিলেন। তখন শশাঙ্ক তার মায়ের রিকোয়েস্টে তার খাপ থেকে একটা তীর বের করে ঘোষণা করেছিলেন যে এই তীর যতদূর যাবে ততদূর পর্যন্ত তিনি একটি জলাধার খনন করবেন। যেমন কথা তেমন কাজ। ঠিক 3 বছরের ব্যবধানে স্থানীয় লোকজনের সহায়তায় শশাঙ্ক সরসংখ্যা দিঘি খনন কাজ সম্পন্ন করেন। এখানে বড় বড় মাছও পাওয়া যায়। দিঘির খননের সময় মাটি পাশেই রাখা ছিল, তার ফলে এই উঁচু ঢিপিগুলো হয়ে গেছে। তো যাই হোক, জায়গাটা দেখে হিস্টোরিক্যাল প্লেস বলে মনে হলো না, মানে যেরকম মনে হয় আর কি কুরুমবেড়া ফোর্ট বা মোগলমারি, সেরকম মনে হলো না। যাই হোক, শশাঙ্কের তৈরি যখন
হ্যাঁ, ভালোই লাগলো দেখে, জায়গাটাও ভালো, নিরিবিলি। অনেকক্ষণ এসেছি, এবার ফিরবো। তাহলে ফিরছি, এখন হয়ে গেল দেখা। সত্যি বলতে কি, আজকের মানে আসাটা বেশ ওয়ার্থ ছিল। কখনো কখনো মনে হয় এমন জায়গায় এলে মাথার ভেতরে পুরো জ্যামটা একটু খুলে যায়। ইতিহাসের জায়গা মানেই শুধু পুরনো ইট বা কাঠামো না, মনের একটা কানেকশন তৈরি হয়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবছিলাম, এইসব জায়গায় আগের মানুষগুলো হাঁটতো, এখানকার রাজারা যুদ্ধের সিদ্ধান্ত নিত, বা এখানে সভ্যতার গল্প তৈরি হতো। সেটা মনে হলে একটা মানে অদ্ভুত অনুভূতি হয়। আমরা তো এখন সব কিছু খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে বাঁচি, ডেডলাইন, মিটিং, ফোন, নোটিফিকেশন। কিন্তু এমন জায়গায় এলে মনে হয় জীবন অ্যাকচুয়ালি স্লো ছিল। মানুষ নেচারের সাথে, সময়ের সাথে আরো কানেক্ট হয়ে বাঁচতো। তো কেমন লাগলো বলো, কমেন্টস করো, লাইক করো আর সাবস্ক্রাইবও করো। এর আগে একবার মোগলমারি বৌদ্ধবিহার নিয়ে ব্লগ পোস্ট করেছিলাম। তো এই মোগলমারি আর সরভঙ্গা খুব বেশি দূর না, কাছাকাছি। তো যাই হোক, আর ব্লগটা এগোচ্ছি না, আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, টাটা।